হ্যালো এভরিওয়ান, ফটোশপ শেখার এই পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুপ্রতীক সরকার। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের আইড্রপার টুল এবং অ্যাডোবি ফটোশপের ফ্রেম টুল নিয়ে। আজকের এই পুরো ক্লাস জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর সবার আগে আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারটি লঞ্চ করে ফেলব। ফটোশপ সফটওয়্যারটি লঞ্চ হয়ে যাওয়ার পর আমরা এখন এখানে একটি আর্টবোর্ড নিচ্ছি বা ডকুমেন্ট নিচ্ছি। আমরা যদি টুলবারের দিকে খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো ফ্রেম টুল বা যেটা শর্টকাট হচ্ছে কে, এই নামে একটা টুল আছে। তাহলে চলুন দেখে নিই আমরা এই টুলটা ব্যবহার করে কি কি কাজ করতে পারবো। আমরা যারা আগের ভার্সনের ফটোশপগুলো ব্যবহার করি, আমার এটা হচ্ছে 2021 সালের যে ভার্সনটি ছিল ফটোশপের সেটি। আমরা যারা 2015 বা অনেক আগের ভার্সনগুলো ব্যবহার করছি ফটোশপের, সেইখানে কিন্তু এই ফ্রেম টুলটি নেই। ফ্রেম টুলের মূল কাজটা হচ্ছে, আমি যদি ফ্রেম টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখানে দুটো আইকন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্কোয়ার শেপের আইকন আর একটা হচ্ছে সার্কেল শেপের আইকন। এই স্কোয়ার শেপ এবং সার্কেল শেপ এই দুটো দ্বারা আমরা কি করতে পারি বা কিভাবে করব। আমরা প্রথমে স্কোয়ার শেপের একটা ফ্রেম এখানে ড্র করছি। আমি কিবোর্ডে শিফট বাটনটাতে প্রেস করে ধরে রেখে তারপর মাউস দিয়ে ড্র্যাগ করে এটা ড্র করছি, যেন আমার এই রেক্ট্যাঙ্গেলটা চারদিক থেকেই সমান থাকে। তারপর উপরে এই জায়গাতে আমি সার্কেলটাকে আবার সিলেক্ট করে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল এখানে বা সার্কেল এখানে ড্র করছি। তো দুটো ফ্রেম ড্র করার পর আমরা যদি এখন এই দুটো ফ্রেমের উপরে কোনো ছবি প্লেস করি, আমি এখান থেকে এই ছবিটাকে এই ফ্রেমটার উপরে প্লেস করলাম, এই ছবিটাকে এই ফ্রেমটার উপরে প্লেস করলাম। এবার পার্থক্যটা দেখেন, প্রথম যে রেক্ট্যাঙ্গেল শেপের ফ্রেমটা ছিল সেখানে আমার ছবিটা স্কোয়ার আকারে আছে, আর পরের যখন আমি ফ্রেমটা নিই তখন আমি রাউন্ড বা সার্কেল শেপটা সিলেক্ট করে নিয়েছিলাম। ছবিটা প্লেস করার পর আমার এই ছবিটা রাউন্ড শেপে চলে এসেছে। এবার আমি যদি ছবিটাকে ছোটো বড়ো করতে চাই বা ছবির লোকেশানটাকে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমাকে লেয়ার প্যানেল থেকে ছবির যে আইকনটা আছে বা যেখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি সেই জায়গাটার উপরে মাউস দিয়ে একটা ক্লিক করে আমরা কিন্তু কন্ট্রোল টি অথবা এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম এই টুলটা ব্যবহার করে আমরা ছবিটাকে ছোটো বড়ো বা ছবির পজিশান বা ছবির মুভমেন্ট আমরা সেট করতে পারবো। সেম কাজটা নিচের ছবিটার ক্ষেত্রেও বা পাশের ছবিটার ক্ষেত্রেও আমরা এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলটি ব্যবহার করে আমরা ছবিটাকে ছোটো বড়ো বা আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারছি। এবার আমি চাচ্ছি আমার ফ্রেমটা, শুধুমাত্র ফ্রেমটা যেন ছোটো বড়ো হয়, আমার ছবির মতো থাকবে। তাহলে কি করব, আমরা ফ্রেমটাকে সিলেক্ট করে তারপর ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল টি এই টুলটা দ্বারা ফ্রেমটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের ছবিটা কিন্তু ছোটো বড়ো হচ্ছে না, জাস্ট ফ্রেমটা ছোটো হচ্ছে কিংবা ফ্রেমটা বড়ো হচ্ছে। আবার আমরা যদি চাই এই দুটো জিনিসকে একসাথে ছোটো বড়ো করব, তাহলে আমাদেরকে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই ছবির উপর একটা ক্লিক করতে হবে এবং ফ্রেমটা আগে থেকে আমার ক্লিক করা ছিল। এবার আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে ফ্রেম এবং ছবি দুটো একই সময় একই সাথে ছোটো বড়ো আমরা করতে পারবো বা রোটেট করতে পারবো। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে এই জিনিসটাকে নাড়াইতে পারবো। এবার আমি চাচ্ছি কোনো একটা ছবি ফ্রেমের ভিতরে আনার পর ছবির কালার চেঞ্জ করতে বা ছবির উপরে কিছু একটা ড্র করতে। সেই ক্ষেত্রে আমরা যদি ছবির নিচের যে এখানে একটা আইকন আছে, এই আইকনটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা অলরেডি একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, যার কারণে এই আইকনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ডাবল ক্লিক করলে ছবিটা নতুন আরেকটা উইন্ডোতে ওপেন হবে। এবং এই জায়গাতে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সাপোজ আমি ব্রাশ টুল নিয়ে আমি এখানে কিছু ড্র করলাম বা কোনো একটা অংশ আমি মুছে দিলাম, মুছে দেওয়ার পর যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি ছবিটাকে, আমি জাস্ট ওকে দিলাম এবং সেভ করলাম। সেভ করার পর আমি ছবিটা কেটে দিলাম এখান থেকে। এখন আপনারা এখানে দেখবেন যে আমার এখানে যে ছবিটা ছিল সেই ছবিটার উপরেও কিন্তু অটোমেটিক বিষয়টা অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা যদি ছবির উপরে কোনো কাজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ছবির যে আইকনটা আছে বা ছবি যেখানে দেখা যাচ্ছে লেয়ার প্যানেলে সেইটার উপরে ডাবল ক্লিক করলে আমরা তারপর এখানে যা এডিট করব সেই এডিট করার পর কন্ট্রোল এসে ছবিটাকে সেভ করলে আমরা কিন্তু এখানেও এই পরিবর্তনগুলো দেখতে পাবো। এবার কথা হচ্ছে এই ফ্রেমটা কোন জায়গায় আসলে ব্যবহার করা হয় বা আমরা যখন ছবিগুলো এডিট করি বা ডিজাইন করি সেক্ষেত্রে এই ফ্রেমটা আমরা কিভাবে ব্যবহার করব। আগের ফটোশপের ভার্সনগুলোতে ফ্রেম টুলটা ছিল না, সেক্ষেত্রে আমরা কি করতাম,
আমরা যেই শেপের মধ্যে ছবিগুলো রাখতে চাইতাম বা যেই ধরনের শেপের মধ্যে আমরা ডিজাইনটাকে রাখতে চাইতাম, মনে করুন আমি এখানে একটা ডিজাইন ওপেন করছি। তো আমি এখানে একটা ডিজাইন ওপেন করলাম, যে ডিজাইনটা আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করেছি, ফ্রি ডিজাইন। তো এইখানে যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কেলটাতে একটা ছবি অ্যাড হবে। তো ছবিটা আমরা আগে কিভাবে অ্যাড করতাম, আমরা যদি লেয়ার প্যানেলটা একটু ওপেন করি, সেখানে লেখা আছে ইমেজ প্লেস হেয়ার। আমরা এই লেয়ারটা যদি একটু ক্লিক করি, তাহলে এখানে ডাবল ক্লিক করতে বলতেছে, বা আমরা ডাবল ক্লিক না করে এখানে জাস্ট একটা সার্কেল এঁকে, সার্কেল ড্র করে আমি যদি এটার উপরে রাখি এবং সেই ছবিটা এখানে এটার উপর এনে রাখি, রাখার পর আমি যদি লেয়ার প্যানেলে এই দুইটা লেয়ার পাশাপাশি রেখে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করি, তাহলে দেখব আমার এখানের আইকনটা, মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। কার্সরের যে আইকনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে যদি মাউসে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই ছবিটা এই সার্কেলটার ভিতরে চলে গেল। তো আগে আমরা কাজগুলো এইভাবে করতাম, কিন্তু এখন এই জিনিসটাকে ফটোশপ আরও সহজ করে দিয়েছে। আমরা খুব সহজেই যদি এখানে একটা সার্কেল নিতাম, ফ্রেম সার্কেল, ফ্রেম টুলটা সিলেক্ট করার পর এখানে সার্কেল সিলেক্ট করার পর এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল যদি আমরা ড্র করতাম, ড্র করার পর আমরা যদি এখানে ছবিটা এনে প্লেস করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমার এই ছবিটা সার্কেলের মধ্যে প্রেস হয়ে গেছে। তো যেসব ডিজাইনে বা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই টুলটা বেশি প্রয়োজন হয়। বা আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করি বা বিজনেস কার্ডে নিজেদের ছবি বা যে কোনো ছবি কোনো একটা শেপের ভিতরে দেখতে চাই, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রেম টুলটার মাধ্যমে খুব সহজেই আমাদের ছবিগুলো রিপ্লেস করতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা কি শুধুমাত্র সার্কেল অথবা রেক্ট্যাঙ্গেল এই দুটো শেপের মধ্যেই ছবি রিপ্লেস করতে পারবো, নাকি অন্য কোনো শেপেও এটা করা যাবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমরা চাইলে যে কোনো শেপকে ফ্রেমে রূপান্তর করতে পারবো। সেটা করার জন্য মনে করুন আমি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ নিলাম। এখন আমি চাচ্ছি এই ট্রায়াঙ্গেল শেপটাকে ফ্রেমে রূপান্তর করতে। তো সেটা করার জন্য আমাকে ট্রায়াঙ্গেলের যে লেয়ারটা আছে, সেই লেয়ারের আমি যদি মাউসের ডান পাশে ক্লিক করি, এখানে একটু উপরে গেলেই দেখতে পাবো যে কনভার্ট টু ফ্রেম। যদি আমরা এটাতে একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাকে এখানে নাম দেওয়ার একটা অপশন দিচ্ছে এবং এটার হাইট ওয়াইট ঠিক করার একটা অপশন দিচ্ছে। আমি এখানে ওকে প্রেস করলাম, তারপর কিন্তু আমার এই জিনিসটা একটা ফ্রেম হয়ে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা অফ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা ফ্রেম হয়েছে। এবার আমি যদি এটার উপরে কোনো ছবি এনে রাখি, সেই ছবিটা এখন ট্রায়াঙ্গেলের মধ্যে চলে এসেছে। আমরা চাইলে কোনো একটা টেক্সট বা র্যান্ডমলি কোনো একটা শেপ আমরা ড্র করে সেটাকেও কিন্তু ফ্রেমে রূপান্তর করতে পারবো সেম প্রসেসে। আমি একটা টেক্সট ফ্রেম করে দেখাচ্ছি। এখানে আমরা লিখলাম টেক্সট, এটা একটু বোল্ড টাইপের ফন্ট দরকার, না হলে ব্ল্যাক কালার করে দিচ্ছি, ব্ল্যাক। এবার আমরা চাইলে এই টেক্সট যে লেয়ারটা আছে, এটা কিন্তু একটা টেক্সট, আমরা কিন্তু চাইলে যে এডিট করতে পারতেছি। এবার আমরা এটাকে যদি ফ্রেম করতে চাই, তাহলে এই যে সেম টেকনিক, জাস্ট লেয়ারের ডান পাশে ক্লিক করব এবং কনভার্ট টু ফ্রেম, তারপর ওকে। এবারও যদি আমরা এটার উপর একটা ছবি এনে রাখি বা ছবি রিপ্লেস করি, তাহলে কিন্তু এই টেক্সট লেয়ারের উপরেই আমাদের ছবিটা রিপ্লেস হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন কোনো একটা টেক্সটকে ফ্রেমে রূপান্তর করব, পরবর্তীতে আমরা কিন্তু চাইলেও এই টেক্সটটাকে আর চেঞ্জ করতে পারবো না। এখানে আমি টেক্সট লিখেছিলাম, এখানে আমি যদি এখন চাই অন্য কিছু লিখব, আমার দ্বারা কিন্তু এটা সম্ভব হবে না। আমরা কিন্তু চাইলেও এখন এই কাজটা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, যে এই টেক্সটটাকে আমরা ফ্রেম করতে চাচ্ছি, সেই টেক্সটে কোনো বানান ভুল আছে কিনা, বা সেই টেক্সটটাকে পরবর্তীতে আরও কোনো কিছু রূপান্তর বা পরিবর্তন করতে হবে কিনা, সেটা কিন্তু আমাদের আগে থেকেই সিদ্ধান্তটা একদম ঠিক করে নিতে হবে। তো আশা করছি আজকের এই ফ্রেম টুলটা সম্পর্কে জেনে বা ফ্রেম টুলের কাজ সম্পর্কে জেনে আপনাদের ভবিষ্যতে ডিজাইন করার যে পথ চলা, সেটা আরও সহজ হবে এবং আপনারা খুব সহজেই কোনো একটা ডিজাইনে নিজেদের ছবি বিভিন্ন শেপের ভিতরে রিপ্লেস করতে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি আইড্রপার টুলে। আইড্রপার টুল দিয়ে আমরা সাধারণত কোনো একটা কালার পিক করি। আমরা কোনো ডিজাইনে বা কোনো ছবিতে যখন কোনো একটা নির্দিষ্ট কালার, যেমন ক্লায়েন্ট আমাকে বলল আমার ওই ছবিটাতে যে কালারটা আছে সেম কালারটাই আমার এই ডিজাইনটাতে থাকতে হবে, বা আমি যদি এখানে দেখি আমার এই ছবিটাতে যে কালারটা আছে, এখানে আকাশের যে
কালারটা আমি চাচ্ছি একদম সেম কালারের একটা শেপ নিই। সেই ক্ষেত্রে আমরা একটা শেপ ড্র করলাম। শেপ ড্র করার পর এখন কিন্তু আমার কালারটা এরকম আসে না। এখন আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, নীলের মধ্যে গেলাম, তারপর ওকে দিলাম, একটু আকাশি ভাইবে এনে ওকে দিলাম, আকাশি কালার এনে, তাহলে দেখুন আমার কালারটা কিন্তু একদম ম্যাচ হয় নাই। আমারটা বেশি ব্রাইট হয়ে গেছে বা বেশি গাঢ় হয়ে গেছে। কারণ আমি যদি একজ্যাক্ট এই কালারটাই দিতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আইড্রপার টুলের মাধ্যমে কালারটাকে পিক করে, এখান থেকে কালারটাকে পিক করে আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা শেপের কালার চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে সেই রেক্ট্যাঙ্গেল বা শেপটাকে সিলেক্ট করে, লেয়ারটাকে সিলেক্ট করে, তারপর প্রপার্টিজে গিয়ে আমরা যদি অ্যাপারেন্সে যাই, সেখানে দেখবো ফিল স্ট্রোক, মানে আমার শেপের যে কালারটা এখানে দেখাচ্ছে ফিল এবং স্ট্রোক কালারটা এখন অফ আছে। আমরা ফিল কালারটা একটা ক্লিক করলাম, তারপর ডান পাশে যে একটা কালারের অপশন আছে সেইখানে একটা ক্লিক করলাম। এখানে কিন্তু আমার কালার চেঞ্জ করার একটা উইন্ডো ওপেন হয়েছে। এবার আমি যদি আমার কার্সরটাকে একটু ডান পাশে নিয়ে আসি, তাহলে দেখবেন এখানে একটা রাউন্ড শেপের কার্সর চলে এসেছে। আমি যদি এখান থেকে জাস্ট কোনো একটা কালারের উপর ক্লিক করি, সে কিন্তু অটোমেটিকলি আমার এই কালারটাকে পিক করে নিচ্ছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এ আইড্রপার টুল। এবার আমার যে ফোরগ্রাউন্ড কালারটা আছে এখানে, ফটোশপের আর্টবোর্ডের যে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমরা সেই কালারটা পিক করে চেঞ্জ করতে চাচ্ছি, বা আমরা একটা ব্রাশ টুল নিয়ে আমরা ড্র করতে চাচ্ছি। এইখানে যে গাছের যে গাঢ় সবুজ কালারটা আছে, সেই কালারে ড্র করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমার ফোরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা কিন্তু এখন আকাশি কালার আছে। আমি যদি আইড্রপার টুলটা সিলেক্ট করে তারপর এই গাছের অন্ধকার জন্য কালারটা সিলেক্ট করি, সবুজ কালারটা সিলেক্ট করি, তারপর যদি আমি ব্রাশ টুলে গিয়ে এখন আমি ড্র করি, তাহলে দেখতে পাবো আমি যে কালারটা এখান থেকে পিক করেছিলাম সেই কালারটা দিয়ে আমি এখানে ড্র করতে পারি। তো আইড্রপার টুল দিয়ে আমরা জানতে পারলাম যে ফোরগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করব বা পিক করব। এছাড়া আইড্রপার টুল দিয়ে আর কী কী করা যাবে? এছাড়াও আইড্রপার টুল দিয়ে আমরা কোনো একটা কালারের কোড জানতে পারবো, বা ফটোশপ সফটওয়্যারের বাইরেও আমরা বিভিন্ন জায়গা থেকে কালার পিক করতে পারবো। আমি যদি আমার ফটোশপের স্ক্রিনটাকে একটু ছোট করি, ছোট করার পর আমার যে ডেস্কটপে যে ওয়ালপেপারটা আছে বা আমার যে এখানে ফোল্ডারটা ওপেন করা আছে, সেই ফোল্ডার থেকে আমি যদি কোনো একটা কালার পিক করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে পিক করব? আইড্রপার টুলটা সিলেক্ট করার পর আমি যখনই আমার যে ডকুমেন্টটা নিয়েছিলাম সেই ডকুমেন্টের বাইরে আমি কার্সরটা নিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার আইড্রপার টুলটা আর কাজ করছে না, আমার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সরের আইকনটা চেঞ্জ হয়েছে। যখনই আমি আমার ডকুমেন্টের ভিতরে আমার কার্সরটা আনছি, তখনই আবার আইড্রপার টুলে এটা ফেরত আসছে, কিন্তু বাইরে নেওয়া মাত্রই আইড্রপার টুলটা চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে কালারটা নিব বা স্ক্রিনে যে কোনো জায়গা থেকে কালারটা নিব? খুবই সহজ। সেটা হচ্ছে আমরা যখন আইড্রপার টুলটা সিলেক্ট করার পর মাউসের বাম পাশের বাটনটাকে চেপে ধরে রেখে তারপর আমরা যদি এটা কোথাও নেই, তাহলে আপনারা দেখতে পারবেন আমি যেই জিনিসটার উপর বা যেই আইকনটার উপর বা যে কালারটার উপর এনে কার্সরটা রাখছি, সাথে সাথে আমার ফটোশপের ফোরগ্রাউন্ড কালার যেটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সাপোজ আমি এখান থেকে ফ্লায়ারের উপর যদি এখানে নিয়ে আইড্রপার টুলটা রাখি, আমি আমার ফটোশপের টুলবারে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো আমার ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি যদি মাউসের বাম পাশের বাটনটা যদি আমি যে চেপে রেখেছিলাম সেটা যদি উঠিয়ে দিই, তাহলে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে থাকলো। তো সেম প্রসেসে আমরা স্ক্রিনের মনিটরের বা স্ক্রিনের যে কোনো জায়গা থেকেই আইড্রপার টুল দ্বারা কালারটা সিলেক্ট করতে পারবো। তো যদি কোনো কিছু কালারে কোড জানতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে আইড্রপার টুলের 3 নাম্বার যে অপশনটা আছে কালার স্যাম্পলার টুল। যদি আমি এই টুলটা সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করার পর আমি যেই জায়গাগুলোতে ক্লিক করব বা যেই কালারটা আমি জানতে চাচ্ছি, যে কালারটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি, সেটা যদি একটা ক্লিক করি, আমাকে এইখানে দেখাবে যে কালারটা, এই যে আমি 3 নাম্বার ক্লিকে এই জায়গাটাতে ক্লিক করেছিলাম, 3 নাম্বার স্থানের কালারের আর হচ্ছে 129, জি 179 এবং বি 241। এবার আমি এই কালার কোডটা যদি নতুন কোনো লেয়ারে বা আমার এই লেয়ারটাতে অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে আমি প্যানেলটা ওপেন করে যদি আমি এখানে 129, 179 দিলাম আর দিলাম হচ্ছে 241, দেখুন আমার এই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে যে কালারটা ছিল সেই কালারটা এখানে চলে এসেছে। তো এইভাবে আইড্রপার টুল এবং ফ্রেম টুল দ্বারা আমাদের ডিজাইনে বা আমাদের কোনো ছবিতে আমরা যে কোনো ধরনের কাজ, ছবি রিপ্লেস করার কাজ বা কোনো একটা কালার পিক করার কাজ,
সহজেই করতে পারবো। তো আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।